আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে ন্যাশনাল কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি অনলাইন ক্লাসের ধারাবাহিকতার প্রেক্ষিতে নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের একটি ক্লাস নেব। তোমরা অবশ্যই অবগত আছো যে আমি বিজ্ঞানের দশম অধ্যায়ে পড়াচ্ছিলাম প্রাত্যহিক জীবনী বিদ্যুৎ। এর দুটি ক্লাস হয়েছে, অবশ্যই তোমরা সেই দুটি ক্লাস দেখেছো। আজকে আমি আরেকটি ক্লাস দেব। পর্যায়ক্রমে অনেকগুলি ক্লাস হবে, কারণ প্রাত্যহিক জীবনে বিদ্যুতের একটু কঠিন অধ্যায় মনে হয় অনেকের কাছে, অথচ এটার ব্যবহারিকভাবে আমরা এর ব্যবহার কিন্তু আমরা করতেছি, তাই না? সুতরাং লাইভটা কি দেখা যাচ্ছে কিনা? আজকে নেটের সমস্যা ছিল, নেট সংযোগ নাই, মাত্র এমবি কিনে তোমাদের সাথে আবার হাজির হয়েছি ক্লাসটা নেওয়ার জন্য, যাতে তোমাদের ত্রুটি না হয়। যদিও 7 ক্লাসটা নিতে পারি নাই, বিদ্যুৎ বা নেট ছিল না। আমি আচ্ছা, যাই হোক, আমরা বিদ্যুতের তৃতীয় ক্লাস, আমরা বিদ্যুতের সম্পর্কে পড়াবো বা তড়িৎ, যে বাসাবাড়িতে যে আমরা বিদ্যুৎ সংযোগ দেই সেটা কিভাবে দেওয়া হয়। আর সেটা কিন্তু তোমাদের জানা দরকার সব স্টুডেন্টদের জন্য, যাতে নিজেই সেই কাজটা করতে পারো। কোনো বাল্বের সমস্যা হলে বা সুইচে কোনো সমস্যা হলে সেটা কাজ করা যায়। যাই হোক, আমরা বাসাবাড়িতে যে সংযোগ দিই, আমরা জানি, গত ক্লাসে পড়িয়েছি, সংযোগ দুই ধরনের হয়: সিরিজ সংযোগ, সমান্তরাল সংযোগ। সিরিজ সংযোগ হচ্ছে পর্যায়ক্রমে দেওয়া হয়, যাদের মধ্যে এক একটা উপকরণের মধ্যে একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়, কিন্তু ভোল্টেজ কমে যায়। আস্তে আস্তে যত দূরে যাবে ততই ভোল্টেজ কমে যাবে, যার জন্য প্রত্যেকটা উপকরণ সঠিক, প্রত্যেকটা লাইট বা বাতি একই পরিমাণ আলোক শক্তি প্রবাহিত হবে না, আলো দিবে না। সুতরাং সেই কারণে আমরা বাসাবাড়িতে সমান্তরাল সংযোগ দেওয়া হয়। সমান্তরাল সংযোগ দিলে কি হয়? বিভব পার্থক্যের কোনো পরিবর্তন হয় না। আরেকটা সমস্যা হচ্ছে সিরিজ সংযোগ দিলে, গত ক্লাসে বলেছিলাম যে সিরিজ সংযোগ যদি দেওয়া হয়, একটি বাল্ব বা একটি উপকরণ যদি নষ্ট হয়ে যায়, সম্পূর্ণটাই বর্তনীটাই নষ্ট হয়ে যায়। সেই কারণে আমরা বাসাবাড়িতে সমান্তরাল সংযোগ দেওয়া থাকি, কারণ সমান্তরাল সংযোগে একটি বাল্ব নষ্ট হলে ওই বাল্বের লাইনটা শুধু অফ থাকে, বাকি লাইন কিন্তু ঠিক থাকে। সুতরাং আমরা বাসাবাড়িতে যে সমান্তরাল সংযোগ দেওয়া হয়, নাহিদা জান্নাত, ধন্যবাদ, একজন দুইজন লাইভে আসো, যে বাসাবাড়িতে যে সংযোগ দেওয়া হয় সেটা হলো সমান্তরাল সংযোগ। সংযোগ কেন দেওয়া হয় বুঝতে পেরেছো তো? বাসাবাড়িতে সংযোগ দেওয়া হয় এই কারণে, যাতে বিভব পার্থক্য বা ভোল্টেজ ঠিক থাকে। আরেকটা হচ্ছে কি, একটির উপকরণ যদি নষ্ট হয়ে যায়, অন্যান্য বৈদ্যুতিক সংযোগ সব ঠিক থাকে। আর তাই বাসাবাড়িতে সংযোগ পরীক্ষা আসতে পারে, বাসাবাড়িতে কি সংযোগ দেওয়া হয়, কেন দেওয়া হয়, এরকম 2-3টা কারণ লিখলেই হবে। তারপর হচ্ছে তোমাদের বইয়ের 258 পৃষ্ঠা একটা সার্কিট দেওয়া আছে, এটা আঁকা খুবই জটিল। হ্যাঁ, সংযোগ দুই ধরনের হয়। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান দুই ধরনের তার থাকে, দুই ধরনের তার থাকে, দুই ধরনের তার থাকে। এক নম্বরটা হচ্ছে জীবন্ত তার। জীবন্ত তার, যে তারে বিদ্যুৎ থাকে সেটা লাল তার হয়। কিসের তার? দেখবে লাল তার। লাল তার যেটা ব্যবহার করে সেটা হলো জীবন্ত তার। আরেকটা হচ্ছে যে রশ্মিকার দেয় না, পরিচিত দিঘিকার দেওয়া হয়। যাই হোক, জীবন্ত তার। আর 2 নম্বরটা হচ্ছে নিরপেক্ষ তার। 2 নম্বর তারটা কি? নিরপেক্ষ। নিরপেক্ষ তার, যেটা কালো থাকে, কালো তার। ঠিক আছে, কালো তারটা হচ্ছে নিরপেক্ষ তার। এই দুটি তারই সংযোগ থাকে। আর কোথায় সুইচ দেওয়া হয়? তোমাদের সুইচ সংযোগ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই এই জীবন্ত তারে সুইচ দেওয়া হয়। সুইচ দেওয়া হয়।
জীবন্ত তারে সুইচ দেওয়া হয়, বা এটা কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, সুইচ কোথায় দেওয়া হয়, বাল্বের বা ফ্যানের সবগুলি সুইচ কোথায় দেওয়া হয়, জীবন্ত তারে। সুইচ যদি তুমি নিরপেক্ষ তারে দাও তবে কিন্তু জীবন্ত তারটা থেকে যাবে, ফলে কি হবে, শর্ট করবে বা তোমাদের সমস্যা হবে। এই জন্য অবশ্যই মনে রাখতে হবে জীবন্ত তারে সুইচ দিতে হবে। যখনই সুইচ অফ হয়ে যায় বাকি সম্পূর্ণ কারেন্ট অফ থাকে। ক্লিয়ার? আচ্ছা, জীবন্ত তার, নিরপেক্ষ তার, এই দুটি তারই কিন্তু কোথায় যায়, সার্কিট ব্রেকারে। সার্কিট ব্রেকারে এই দুটি তারই সংযোগ থাকে। মেইন তারটি ফিউজ বা সার্কিট ব্রেকারে মিটারের সাথে সংযোগ থাকে, আর যে এই জীবন্ত তারের মাধ্যমে বিদ্যুতের যে গ্রাহক আছে, কোম্পানি আছে, তারা কতটুকু বিদ্যুৎ তুমি খরচ করেছ তার জন্য একটা মিটার ব্যবহার করা হয়। সেই মিটার সংযোগ থাকে এই জীবন্ত তারে। এটাও কিন্তু মনে রাখতে হবে, জীবন্ত তারে কি থাকে, মিটার সংযুক্ত থাকে। সুইচের সাহায্যে বাড়ির ভিতরে বিদ্যুৎ প্রবাহ প্রয়োজন হলে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় যদি কোনো, আর সুইচটা এই কারণে ব্যবহার করে, মেইন সুইচ থাকে একটা, যদি কোনো কারণে বিদ্যুতের প্রয়োজন না হয় তখন মেইন সুইচ বন্ধ করে দেওয়া হয়, আর মেইন সুইচে অবশ্যই জীবন্ত তার সংযোগ থাকে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফিউজ বা সার্কিট ব্রেকার, যেটা হলো ফিউজ। এই ফিউজটা কি, ফিউজ, এই ফিউজটা হলো বিদ্যুৎ যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এই জন্য প্রত্যেকটা সুইচের পাশে ফিউজ দেওয়া হয়। ফিউজটা হচ্ছে এক ধরনের সিকিউরিটি। ফিউজ দেওয়ার কারণে যদি তোমার ভোল্টেজ বেড়ে যায়, আমরা তো জানি 220 ভোল্টে আমরা বাল্বগুলি চলে, যখন কোনো কারণে ফ্রিজ বলো, টিভি বলো, বা ফ্যান বলো, লাইট বলো, সব 220 ভোল্টে চলে। ভোল্টেজ যদি বেড়ে যায় তখন কি ওই উপকরণ, ফ্রিজ বলো, কম্পিউটার বলো, এগুলি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে একটা ফিউজ ব্যবহার করা হয়। ফিউজ বাল্বের জন্য, বাল্বের জন্য ফিউজ থাকে 5 এম্পিয়ার। এম্পিয়ার কি, বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে এম্পিয়ার। সুতরাং বাল্ব যে জায়গায় ব্যবহার করবো সেখানে ফিউজ হিসাবে 5 এম্পিয়ার একটা তার ব্যবহার করো। 5 এম্পিয়ারের তার, একটা তার থাকে, সেই তারটা 5 এম্পিয়ার। এটা খুব গুরুত্বপূর্ণ। যদি কোনো কারণে এই বাল্বের যদি 5 এম্পিয়ার না দিয়ে 6 এম্পিয়ার, 10 এম্পিয়ার দেওয়া হয়, যদি ভোল্টেজ বেড়ে যায় তবে কি হয়ে যাবে, বাল্বটা নষ্ট হয়ে যাবে বা পুড়ে যাবে। সেই জন্য এই ফিউজটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আসো, আমরা বাল্বের ফিউজ ব্যবহার করব কত, 5 এম্পিয়ার। বাল্বের ফিউজ ব্যবহার করব 5 এম্পিয়ার। এরপরে আছে তোমার পাখা। ফ্যানে 10 এম্পিয়ার। ফ্যানের জন্য ফিউজ হচ্ছে 10 এম্পিয়ারের একটা তার, 10 এম্পিয়ারের একটি তার ফ্যানের জন্য। আর হিটারের জন্য, হিটার অবশ্য এখন ব্যবহার করে না, প্লাগ সকেটের জন্য 30 এম্পিয়ার। হিটারের জন্য, হিটার, হিটার বলতে রুম হিটার, হিটারের শীত আসতেছে অবশ্যই হিটার ব্যবহার করবো অনেকেই, হিটার বা লন্ডি বলতে পারো। এটার জন্য কত এম্পিয়ার তার ব্যবহার করতে হয়, 15 এম্পিয়ার এর তার ব্যবহার করতে হয় ফিউজ হিসাবে। ফিউজ হচ্ছে 15 এম্পিয়ার। প্লাগ বা সকেটের জন্য 30 এম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করে। সব সার্কিট ব্রেকার, ফিউজ মানে সার্কিট ব্রেকার। সুতরাং আমরা বাল্বের জন্য যে ফিউজ ব্যবহার করব সেই সার্কিট ব্রেকারের পাওয়ার কত থাকবে, 5 এম্পিয়ার। বা ফ্যানের জন্য যে ফিউজ ব্যবহার করব সেই সার্কিট ব্রেকারের পাওয়ার থাকবে 10 এম্পিয়ার। এর চেয়ে বেশি বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে না, হলে ফিউজটা কেটে যাবে বা পুড়ে যাবে, ফলে বিদ্যুৎ উপকরণ নষ্ট হবে না। একইভাবে হিটারের জন্য ফিউজ থাকবে 15 এম্পিয়ার। সুতরাং আর আরেকটা লেখা আছে তোমাদের যে প্লাগ সকেটের জন্য 30 এম্পিয়ার সার্কিট ব্রেকার দেওয়া হয়।
আর প্রত্যেকটি কিন্তু জীবন্ত তারের সাথে সংযুক্ত থাকে। প্রত্যেকটি বাতি পাখার জন্য আলাদা আলাদা সুইচ সংযোগ দিতে হবে। আমরা সমান্তরাল সংযোগ জানি, প্রত্যেকটা উপকরণের জন্য আলাদা আলাদা কি বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়, সুইচে জীবন্ত তারের সাথে সংযুক্ত। এইভাবে আমরা বাসাবাড়িতে ওয়ারিং দেব। আর যে ফিউজ অবশ্যই জীবন্ত তারের সাথে সংযোগ থাকবে, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। সুইচ, ফ্যান, বাল্ব সবই জীবন্ত তার। তাছাড়া সমস্ত তার কি পিভিসি তার, পিভিসি যে তার ব্যবহার করে, বা অপরিবাহী যে রোধক থাকে, কেবল থাকে, কেবল কি কাভার থাকে না, সেই কাভার যুক্ত অপরিবাহী তার ব্যবহার করতে হবে, অর্থাৎ অপরিবাহী পদার্থ দ্বারা মোড়ানো থাকতে হবে। ওপেন তার থাকা যাবে না, অপরিবাহী তারের ব্যবহার করতে হবে। আর আমরা এটা জানি বর্তমানে যে আমরা ওয়ারিং এর কাজ বা বিদ্যুৎ বাসাবাড়িতে দেওয়া হয়, সেটা কি দেওয়ালে প্লাস্টারের ভিতর দিয়ে টানা হয়। আর প্রত্যেকটা উপকরণের জন্য কি নির্দিষ্ট মানের ফিউজ ব্যবহার করা হয়। আর বাসাবাড়িতে কতটুকু বিদ্যুতের প্রয়োজন হবে সেই লোড নিতে পারে এই ধরনের কেবল ব্যবহার করতে হবে, যে প্রয়োজনীয় লোড নিতে পারে। আমি যদি একটা মনে করে এসি চালাই, যে যে তার ব্যবহার করব সেই এসি ছাড়া সেই তার কিন্তু ব্যবহার করি না। আমরা নর্মালি বাসাবাড়িতে এসি চালানো হয় না, যার কারণে যে তার ব্যবহার করি, যদি বাসায় তুমি এসি ব্যবহার করো দেখবা তারটা পরিবর্তন করতে হয়। কমসে কম মেইন সুইচ থেকে বা সার্কিট ব্রেকার থেকে একটা মোটা, একটু বেশি মোটা তার দিয়ে কি ফ্রিজের সংযোগ, এসিতে সংযোগ দিতে হয়, নইলে কি হবে তারটা পুড়ে যাবে। সেইটি বলা হয়েছে যে প্রয়োজনীয় লোড নিতে পারে এই ধরনের কেবল ব্যবহার করতে হবে, যাতে বিদ্যুতের দুর্ঘটনা না ঘটে, উত্তপ্ত না হয়ে দুর্ঘটনা না ঘটে। আচ্ছা, এরপরে আসো আজকে নতুন একটা অংশ পড়াবো, কিছুটা আলোচনা করব, বাকিটা আরেকদিন। সেটা হলো তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ মানে বিদ্যুৎ, বিশ্লেষণ মানে কি আলাদা করে দেওয়া, কোনো কিছু আলাদা করে দেওয়া। এই অংশটা খুব ইম্পর্টেন্ট। তড়িৎ বিশ্লেষণ আমরা বিভিন্নভাবে বিদ্যুৎ ব্যবহার করে থাকি, এর মধ্যে একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। যে এটা হচ্ছে বিদ্যুতের সাহায্যে কোনো একটি যৌগিক পদার্থ থেকে তার মৌলিক উপাদানগুলো আলাদা করে দেওয়া। মনে করো আমরা যে খাবার খাই, লবণ ব্যবহার করি, খাবার লবণ, সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়াম থাকে, ক্লোরাইড থাকে, এই দুইটাকে আমি আলাদা করতে চাচ্ছি। কি করতে চাচ্ছি? আলাদা করতে। এটা একটা যৌগ, এটা কি যৌগ, তাই না? আর সোডিয়াম ও ক্লোরিন কি মৌল, দুইটাই কি মৌল। সুতরাং এই যৌগ থেকে মৌলগুলোকে আলাদা যদি করতে চাই, সেটার জন্য বিদ্যুৎ প্রবাহ দিতে হবে, বা সেটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। আচ্ছা, যেমন তোমাদের বইয়ে লেখা আছে তড়িৎ বিশ্লেষণ। কোনো দ্রবণের মধ্যে মনে করো এই একটা পাত্র, এই পাত্রে আমি সোডিয়াম ক্লোরাইড, খাবার লবণ, যদি এই যে সোডিয়াম ক্লোরাইড যদি দ্রবীভূত করি বা পানিতে দেওয়া হয়, এরকম গলিত করি বা গলানো হয়, তবে সোডিয়াম ক্লোরাইডটা সোডিয়ামে আয়নে রূপান্তর হবে, আর ক্লোরিন ঋণাত্মক আয়নে রূপান্তর হবে। সুতরাং এখানে সোডিয়াম এবং ক্লোরিন দুইটা আয়ন পাওয়া যাবে। এখন যদি তড়িৎ একটা দণ্ড ব্যবহার করি আমরা, এটাকে কি বলা হয়? তড়িৎ দ্বার বলা হয়, যার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। দেখো এটা হচ্ছে প্লাস, এটা হলো মাইনাস, এটা হচ্ছে প্লাস, প্লাস মানে ধনাত্মক, এখানে এটা হচ্ছে এনায়ন। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে যে দুটি দণ্ড ব্যবহার করা হয়, এই যে দুইটা দণ্ড, এটাকে তড়িৎ দণ্ড বলা হয়। একটা নাম হচ্ছে এনোড, নাম মনে রাখতে হবে, এনোড। এনোডটা সংযোগ কোথায় দেওয়া হয়? ধনাত্মক প্রান্তের সাথে। আর এই দণ্ডটা হচ্ছে ক্যাথোড।
ক্যাথোড। এই ক্যাথোড সংযোগ দেওয়া হয় ঋণাত্মক প্রান্ত। এই তথ্যগুলি কিন্তু মনে রাখতে হবে যে এনোড সংযোগ দেওয়া হয় ধনাত্মক ব্যাটারি বা বিদ্যুৎ কোষের ধনাত্মক প্রান্তের সাথে, ক্যাথোড সংযোগ দেওয়া হয় বিদ্যুৎ কোষের কোথায় ঋণাত্মক প্রান্তের সাথে। যখন সংযোগ দেওয়া হয় আমরা জানি এখানে সোডিয়ামের একটা ইলেকট্রন কম আছে, সে একটা ইলেকট্রন নেওয়ার জন্য ক্যাথোডের কাছে যাবে। কোথায় যাবে? ক্যাথোডের কাছে, যেটাকে ক্যাটায়ন বলে। ক্যাথোডের বিক্রিয়া লিখি আমরা, ক্যাথোডের বিক্রিয়া। যে ক্যাথোডের বিক্রিয়াটা কি হবে? এই সোডিয়াম একটা ইলেকট্রন গ্রহণ করবে, সোডিয়াম ধাতুতে রূপান্তর হবে। এই একটা ইলেকট্রন কোথায় পাবে? এই ক্যাথোড থেকে সে গ্রহণ করবে। ক্যাথোডে কোথায় পাবে? এই এনোড থেকে একটা ইলেকট্রন। এনোডের বিক্রিয়াটা একটু লিখে নিই, তে বেশি বুঝতে পারবা। এনোডের বিক্রিয়া, এনোড। এনোডের বিক্রিয়াটা হচ্ছে ক্লোরিন, আমরা জানি ক্লোরিন ঋণাত্মক আয়ন, সে একটা ইলেকট্রন ত্যাগ করে। কি করে? একটা ইলেকট্রন ত্যাগ করে। তার মানে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে একটা অণু সৃষ্টির জন্য, দুইটা আয়ন, ক্লোরিন আয়ন Cl। এই দুইটা ইলেকট্রন কি করবে? এই এনোডের অ্যানায়নের ভিতর দিয়ে, এই দণ্ডের ভিতর দিয়ে, তার এই ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয়ে ক্যাথোডে চলে আসবে। ক্যাথোড সোডিয়ামকে একটা ইলেকট্রন দান করবে, বলে সোডিয়াম এখানে প্রলেপ করবে। এখানে কি করবে? প্রলেপ করবে। এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, যে সোডিয়ামটা আলাদা হলো। আর ক্লোরিন কি করলো? ক্লোরিন এনোডের কাছে গিয়ে একটা ইলেকট্রন দান করে, দান করে ক্লোরিন গ্যাসের রূপান্তর, এই যে ক্লোরিন গ্যাস বুদবুদ আকারে বেরিয়ে যাবে। সুতরাং এখানে দুই ধরনের বিক্রিয়া হচ্ছে, এনোডের বিক্রিয়া, ক্যাথোডের বিক্রিয়া। এখানে মনে রাখতে হবে যে তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো যৌগ হতে পারে। তোমাদের আছে, তোমাদের তুতে আছে একটা, যেমন কপার সালফেট, আগামী ক্লাসে দেখাবো। যে তড়িৎ বিশ্লেষণের এখানে দেখালাম সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডটা সোডিয়াম এবং ক্লোরিন কিভাবে আলাদা হয় সেটা বিদ্যুৎ সংযোগ দেওয়ার সাথে সাথে একটা পাত্রে যদি আমি সোডিয়াম ক্লোরাইডের গলিত সোডিয়াম ক্লোরাইড গলাই, তারপর দেখব যদি দুইটা দণ্ড দ্বারা বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়, ক্যাথোডের সাথে সংযোগ দিয়ে একটা দণ্ড, আর একটা হলো এনোডের সাথে। এই এনোডের সাথে যেটা সংযোগ দিলাম ওটা ধনাত্মক প্রান্তের সাথে, ক্যাথোডের সাথে যেটা সংযোগ দিলাম ঋণাত্মক প্রান্তের সাথে। এনোডের বিক্রিয়াটা হচ্ছে ক্লোরিন আসবে, ক্লোরিন আইসা এনোডকে একটা ইলেকট্রন দান করবে। দুইটা ক্লোরিন আয়ন, দুইটা পরমাণু মিলে একটা অণু সৃষ্টি হয়, এই জন্য দুইটা ইলেকট্রন দান করবে কাকে? এনোডকে। আর ক্লোরিন গ্যাস আকারে বেরিয়ে যাবে। অপরপক্ষে সেই ইলেকট্রন এই তারের মধ্য দিয়ে ক্যাথোডে আসবে। সোডিয়াম কি করবে? তার কিন্তু একটা ইলেকট্রন কম আছে, সর্বশেষ স্তরে ইলেকট্রন থাকার কথা একটি। আমরা জানি সোডিয়ামের 11টি ইলেকট্রন থাকে যখন আয়ন থাকে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সোডিয়ামের ইলেকট্রন হচ্ছে 11টি, আর সোডিয়াম প্লাস আয়নের ইলেকট্রন হচ্ছে 10টি। তো একটা ইলেকট্রন কম আছে, সেই একটা ইলেকট্রন নেওয়ার জন্য ক্যাথোডের কাছে যায়। ক্যাথোড থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে কি সোডিয়াম ধাতুতে রূপান্তর। এইভাবে ক্যাথোডের দণ্ডটি আস্তে আস্তে প্রলেপ করে, পরে কি হয়? বিদ্যুৎ প্রবাহ চলতে থাকে এবং সোডিয়াম ক্লোরাইডটা আলাদা হয়ে যায়। এইভাবে আমরা তড়িৎ বিশ্লেষণ সোডিয়াম ক্লোরাইড করব। আচ্ছা, তোমাদের বইয়ে কিন্তু তড়িৎ বিশ্লেষণ পদার্থ হচ্ছে, তড়িৎ বিশ্লেষণের কথা সংজ্ঞা দেওয়া আছে। তড়িৎ প্রবাহ করে দ্রবণের যে দ্রব্যটি, এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে আমরা সোডিয়াম ক্লোরাইডের কথা বলছি। এটা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যে বস্তুটাকে দুই বা ততোধিক ভাবে বিভক্ত করব। হ্যাঁ, যে দ্রব্যটিকে দুই ভাগে বিভক্ত করব, বিশ্লেষণ করব, তাকে তড়িৎ দ্রব্য বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। এখানে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণের আরেকটি নাম আছে ইলেকট্রোলাইসিস। আর তড়িৎ বিশ্লেষণ দুইটা তড়িৎদ্বার থাকে, আমি বারবার বলতেছি। একটা হলো ধনাত্মক তড়িৎদ্বার এনোডের সংযোগ থাকে, ঋণাত্মক তড়িৎদ্বার ক্যাথোডের সংযোগ থাকে। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কি কি জানি আমরা?
তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, একটা পদার্থ দেখাইলাম সোডিয়াম ক্লোরাইড, এরকম অনেকগুলি পদার্থ আছে, তোমরা সবগুলি করতে হবে। যে তোমাদের বইয়ে সুন্দর করে লেখা আছে সালফিউরিক অ্যাসিড একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এটা বিভক্ত হয়ে কি তৈরি হবে? হাইড্রোজেন প্লাস, হাইড্রোজেনের আধান একটি, আর সালফেটের কি হবে? 2 মাইনাস। 2 মাইনাস কেন? তার যোজনী 2, আর এখানে একটা 2 দিবা, দুইটা হাইড্রোজেন আছে। একইভাবে তোমাদের বইয়ে দেখো লেখা আছে হাইড্রোজেন নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এটা নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের হাইড্রোজেনের যোজনী 1 আর নাইট্রোজেনের যোজনী 1, এই জন্য একটা দাগ থাকবে। হাইড্রোজেন হচ্ছে পজিটিভ আর নাইট্রোজেন হচ্ছে নেগেটিভ। সে একটা ইলেকট্রন কম একটা বেশি, সেটা ধনাত্মক আয়ন ঋণাত্মক আয়ন। হাইড্রোজেন হচ্ছে ধনাত্মক আয়ন, সালফেট হচ্ছে ঋণাত্মক আয়ন। একইভাবে যদি আমি কপার সালফেট যদি দ্রবণে ব্যবহার করি, কপার হচ্ছে ধনাত্মক আয়ন 2+, দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, আর দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, তার যোজনী 2, আর সালফেটও দুইটা ইলেকট্রন ত্যাগ করবে 2-। আয়ন ইলেকট্রন কম বেশি থাকে, যেমন কপারে দুইটা ইলেকট্রন বেশি থাকে, কিন্তু যখন আয়ন হয় তখন দুইটা ইলেকট্রন কম থাকে। একইভাবে সিলভার নাইট্রেট যদি বলি আমরা, Ag সিলভার নাইট্রেট, সালফেটও হয়তো নাইট্রেট লেখা আছে। সিলভারের যোজনী দেখো 1, এটা পজিটিভ, আর নাইট্রেটের যোজনীয় 1-। কি বললাম? সালফিউরিক অ্যাসিড H2SO4, তোমার নাম কিন্তু মনে রাখতে হবে। এখানে হাইড্রোজেন হচ্ছে 2টা, এই জন্য সালফিউরিক যোজনী 2, এটা মনে রাখতে পারো। এখানে হাইড্রোজেন একটা, তাহলে নাইট্রোজেন যোজনী 1, আয়ন একটি, হাইড্রোজেন নাইট্রেট, নাইট্রিক অ্যাসিড, এটা কপার সালফেট, কপার সালফেট, কপার আয়ন সালফেট আয়ন। সিলভার নাইট্রেট Ag কি? সিলভার, Ag কি? সিলভার নাইট্রেট, সিলভার নাইট্রেট। তারপর হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, নাম কি? সোডিয়াম, Na সোডিয়াম, ও এই ছিল হাইড্রোক্সাইড। এই সোডিয়াম হাইড্রোক্সাইড কি তৈরি হয়? সোডিয়াম প্লাস হাইড্রোক্সাইড মাইনাস, মনে থাকে যেন, সোডিয়াম হাইড্রোক্সাইড, ও ছিল হাইড্রোক্সাইড। Ag কি? সিলভার, Ag কি? সিলভার, নাইট্রেট সালফেট কি? কপার হাইড্রোজেন তো আমরা চিনি, তাই না? এই যৌগের নামগুলি তোমাদের মনে রাখতে হবে। এটি হচ্ছে সবই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এখানে দ্রবণের 2 ধরনের কথা বলা আছে, একটা হলো ধনাত্মক, একটা হচ্ছে ঋণাত্মক, দুটি আয়নে বিভক্ত হচ্ছে। আচ্ছা, এখানে একটা সংজ্ঞা বলা আছে, আয়ন কাকে বলে? আয়ন কি? কোনো অণু, পরমাণু বা যৌগমূলকে যদি স্বাভাবিক সংখ্যার ইলেকট্রনের চেয়ে কম বেশি হয়, তখনই আয়ন সৃষ্টি হয়। দেখো এগুলি সব আয়ন। কপারের ইলেকট্রন যদি থাকে ওইটা 29টা কপারের ইলেকট্রন সংখ্যা, সেখানে যদি দুইটা ইলেকট্রন প্লাস, মানে কি দুইটা ইলেকট্রন দিয়ে দিয়েছে আরেকজনকে, সালফেটকে দিয়ে দিয়েছে, তাই না? সেই জন্য কপার হয়ে গেল 27টা। সুতরাং যতটুকু থাকার কথা তার চেয়ে যদি কম ইলেকট্রন থাকে সেটা হচ্ছে ধনাত্মক আয়ন, কারণ সেই ইলেকট্রন দিয়ে দিয়েছিল। আর যেটুকু থাকার কথা তার চেয়ে যদি বেশি থাকে সেটা হচ্ছে ঋণাত্মক আয়ন, তার ইলেকট্রন যা ছিল তার চেয়ে বেশি আছে। সুতরাং যেমন সোডিয়াম, এটা আরো বেশি বোঝা যায়, সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, এটা হচ্ছে ধনাত্মক আয়ন, এটা হচ্ছে ঋণাত্মক আয়ন। সুতরাং একটা মৌলে যতটা ইলেকট্রন থাকে, আমরা জানি সোডিয়ামে 11টা ইলেকট্রন আছে, কিন্তু আয়নের সময় 10টা ইলেকট্রন। এটাতে আছে ক্লোরিনে আছে 17টা ইলেকট্রন, আয়ন যখন তৈরি করছে তখন কয়টা? 18টা ইলেকট্রন। সুতরাং যত সংখ্যক ইলেকট্রন থাকার কথা একটা মৌল যৌগে, মৌল অণু, পরমাণু বা যৌগমূলকে, অণু, পরমাণু এবং যৌগমূলকে, সেই সংখ্যকের চেয়ে কম সংখ্যক যদি ইলেকট্রন থাকে বা বেশি থাকে, তখন তাকে আয়ন বলা হয়। ইলেকট্রন সংখ্যা স্বাভাবিক যদি কম থাকে সেটা হচ্ছে ধনাত্মক। যেমন সোডিয়ামে থাকে 11টা, আছে কয়টা এখানে? 10টা, এই জন্য ধনাত্মক। আর যদি স্বাভাবিকের তুলনায় ইলেকট্রন সংখ্যা যদি বেশি থাকে সেটা হচ্ছে ঋণাত্মক আয়ন, সেটা হচ্ছে ক্লোরিন আয়ন, ঋণাত্মক। সুতরাং এটা হচ্ছে স্বাভাবিক তুলনায় ইলেকট্রন যতগুলি থাকার কথা তার চেয়ে বেশি। আর এখানে যে আছে প্লাস, যেগুলি স্বাভাবিক তুলনায় যতটা ইলেকট্রন থাকার কথা তার চেয়ে ইলেকট্রন কম, এই জন্য ধনাত্মক আয়ন। সুতরাং
আমরা ধনাত্মক আয়ন, আয়ন কাকে বলে, ধনাত্মক আয়ন কি, ঋণাত্মক আয়ন কি, সেটা ভালো করে বুঝতে পেরেছি। আর এই তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা কে দেন, এমসিকিউ যদি আসে তখন আমরা বলবো বিখ্যাত বিজ্ঞানী আরহেনিয়াস। আরহেনিয়াস 1881 সালে তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন। 1881 সালে কারা, আরহেনিয়াস। তিনি দেখেছিলেন অ্যাসিড, ক্ষার বা লবণ জাতীয় যৌগীয় পদার্থকে তরলে দ্রবীভূত করলে সেগুলি আয়নিত হয়। যেমন আমরা জানি পানি, লবণ যদি পানিতে দেওয়া হয় লবণের অস্তিত্ব থাকে না, কারণ লবণ এবং লবণের সোডিয়াম ক্লোরিন পানির সাথে মিশে যায়, একজন আরেকজন ইলেকট্রন আদান প্রদান কারণে এই কাজটা হয়। আধানযুক্ত অবস্থায় আয়নগুলো রাসায়নিক ধর্ম প্রকাশ পায় না, এটা চার্জহীন নিরপেক্ষ পরমাণু ন্যায় আচরণ করে এবং আয়নগুলো ঘুরতে থাকে, বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়ায়। পরিবাহকে যেরকম ইলেকট্রন বিদ্যুৎ পরিবহন করতে পারে, দ্রবণে এই আয়নগুলো সেই রকম বিদ্যুৎ পরিবহন করতে পারে। পরিবাহকের যদি আয়ন থাকে সেটা কি, যেমন লবণ বিদ্যুৎ পরিবহন করবে না, যখন আয়ন সৃষ্টি হয়ে যাবে তখন লবণের মধ্যে বিদ্যুৎ পরিবাহী হবে। ক্লিয়ার? আচ্ছা, দুটি পরিবাহী দণ্ড ব্যবহার করা হয়, একটা হলো এনোড তড়িৎদ্বার, একটা হচ্ছে ক্যাথোড তড়িৎদ্বার। ধনাত্মক ঋণাত্মক আধান আয়নগুলো এনোড, ধনাত্মক আয়নগুলো ক্যাথোড দিকে প্রবাহিত হয়। আচ্ছা, ধনাত্মক তড়িৎদ্বার এনোড হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বারে সংযুক্ত থাকে, আর ক্যাথোড হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বারে সংযুক্ত থাকে। আগামী ক্লাসে এই বিষয় আরেকটু আলোচনা করব তড়িৎ বিশ্লেষণে। তোমাদের বইয়ে কিছু প্রশ্ন আছে, আমি আজকে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ দেখিয়েছি এবং কিভাবে আয়ন সৃষ্টি হয় সেই সম্পর্কে আলোচনা করেছি। অবশ্যই তোমরা ক্লাসগুলি দেখো ধারাবাহিকভাবে, তবেই তোমরা উপকৃত হবে। স্বাস্থ্য সচেতন থাকো, করোনার প্রতি নিজের প্রতি যত্নবান হও। যেভাবে লেখাপড়া করলে তোমরা মানুষের মতো মানুষ হতে পারো সেই কাজ, সেদিকে মনোযোগ দাও। সুতরাং সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।